ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব ৬০০০ জিকে সিরিজের পরবর্তী ৩০টি কোশ্চেন, যেগুলো বেসিক্যালি নেওয়া হিস্ট্রিয়ের বৈদিক সভ্যতা থেকে, অর্থাৎ বৈদিক সভ্যতা থেকে, এবং মডার্ন হিস্ট্রিয়ের বাছাই করা কিছু প্রশ্ন যেগুলো বিগত বছরের এসএসসি, ডাব্লিউবি, পিএসসি, রেলওয়ে এবং ডাব্লিউবি এসআই এক্সামে এসেছে। সো লেটস স্টার্ট। আমাদের প্রথম কোশ্চেন হলো, বৈদিক সাহিত্যকে কি বলা হয়? অপশানস আছে স্মৃতি, বেদাঙ্গ, শ্রুতি, সংহিতা। এখন বৈদিক সাহিত্যে মনে করা হতো যে এগুলি ছিল স্বয়ং ঈশ্বরের বাণী, এগুলি লেখা হতো না, বংশ পরম্পরায় এগুলিকে শুনে শুনে মনে রাখা হতো, তাই বৈদিক সাহিত্যেরকে শ্রুতি বলা হয়। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ঋগ বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? ঋগ বৈদিক যুগের সবথেকে গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন? অপশান আছে অগ্নি, ইন্দ্র, বরুণ, বিষ্ণু। যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা বলা হয়েছে, সুতরাং অ্যান্সার হয়ে যাবে ইন্দ্র। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও অগ্নি ছিল সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট গড এবং বরুণ ছিল থার্ড মোস্ট ইম্পর্ট্যান্ট গড অফ ঋগ্বেদ। কিন্তু ঋগ বৈদিক যুগে বিষ্ণুর কোনো ইম্পর্ট্যান্স ছিল না। বিষ্ণুর ইম্পর্ট্যান্স পেতে থাকে পরবর্তী বৈদিক যুগে, অর্থাৎ লেটার বৈদিক পিরিয়ডে কিন্তু বিষ্ণু ইম্পর্ট্যান্স পেতে থাকে। সুতরাং ঋগ বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা হলো ইন্দ্র। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি স্মৃতির পর্যায়ে পড়ে না? অপশানস আছে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং বেদাঙ্গ। এখন বেদকে আমরা চারটি ভাগে ভাগ করি: ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও সংহিতা। এখন এই চারটি ভাগকে শুনে শুনে মনে রাখা হতো, তাই এরা শ্রুতির পর্যায়ে পড়ে। কিন্তু বেদাঙ্গকে শুনে শুনে মনে রাখা হতো না, এগুলি সূত্র আকারে লেখা হতো, সূত্র আকারে। যেহেতু এগুলো মনুষ্য সৃষ্টি ছিল, হিউম্যান অরিজিন ছিল, তাই এদেরকে শুনে শুনে মনে রাখা হতো না, সূত্র আকারে মনে রাখা হতো, তাই এটি শ্রুতির পর্যায়ে পড়ে না। তাহলে ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও সংগীতে এই চারটি হলো শ্রুতি, বেদাঙ্গ হলো সূত্র। ক্লিয়ার? সো নেক্সট কোশ্চেন, বৈদিক যুগে কোন নদীকে বিতস্তা বলা হতো? বৈদিক যুগে বিতস্তা কোন নদীকে বলা হতো? অপশান আছে রাবি, ঝিলাম, চেনাব, বিয়াস। রাবি নদীকে ঋগ বৈদিক যুগে বলা হতো পুরুষনি, চেনাব নদীকে বলা হতো চন্দ্রভাগা, বিয়াস নদীকে বলা হতো বিপাশা এবং ঝিলাম নদীকে বলা হতো বিতস্তা। সো এখানে অপশান হয়ে যাবে আমাদের বিতস্তা, ঝিলাম। সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সুদাসের বিরুদ্ধে 10 রাজার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কে? এখন এই যে 10 রাজার যুদ্ধ, এটা হয়েছিল দুটো প্রতিপক্ষের মধ্যে। একদিকে ছিল বশিষ্ঠ এবং সুদাসের মিলিত বাহিনী, এবং অন্যদিকে ছিল 10 ট্রাইবস, অর্থাৎ 10টি জাতি, প্লাস তাদের নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র মুনি। তাহলে যেহেতু এখানে সুদাসের বিরুদ্ধে বলা আছে, সুতরাং বিশ্বামিত্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এই যে 10 রাজার যুদ্ধ যেটা হয়েছিল, সেটা কিন্তু রবি নদীর তীরে অবস্থিত, রবি নদীর তীরে হয়েছিল। রবি নদীকে বলা হতো পুরুষনি, পুরুষনি, অর্থাৎ রবি নদীর তীরে হয়েছিল 10 রাজার যুদ্ধ। নেক্সট কোশ্চেন, পৃথিবীর উৎপত্তি আমরা কোন বেদ থেকে পাই? বেদকে আমরা চারটি ভাগে ভাগ করি: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। কিন্তু পৃথিবীর যে উৎপত্তি, অর্থাৎ পৃথিবীর যে অরিজিন, সেটা আমরা ঋগ্বেদ থেকে পাই। ঋগ্বেদকে 10টা মণ্ডলে ভাগ করা আছে। সেই ঋগ্বেদের 10টা মণ্ডলের মধ্যে, ঋগ্বেদের যে 10টা মণ্ডলে আমরা ভাগ করেছি, সেই ঋগ্বেদের 10টা মণ্ডলের মধ্যে 10তম মণ্ডলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা পৃথিবীর উৎপত্তি সম্পর্কে জানতে পারি। সুতরাং অ্যান্সার হয়ে যাবে আমাদের ঋগ্বেদ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোনটি ত্রিবর্গের অংশ নয়? ত্রিবর্গের কোনটি অংশ নয়? অপশান আছে অর্থ, ধর্ম, মোক্ষ, কাম। এখন অর্থ, ধর্ম এবং কাম, এই তিনটি নিয়েই গঠিত হয়েছিল ত্রিবর্গ। সুতরাং কোনটি ত্রিবর্গের অংশ নয়? মোক্ষ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোক্ষ হলো চতুর্বর্গের অংশ, অর্থাৎ অর্থ, ধর্ম
অর্থ, ধর্ম এবং কাম নিয়ে গঠিত হচ্ছে আমাদের ত্রিবর্গ, এবং মোক্ষটা যখন এর সাথে যুক্ত হয়ে যাবে তখন সেটা চতুর্বর্গ হয়ে যাবে। সুতরাং ত্রিবর্গের অংশ নয় মোক্ষ। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে সবচেয়ে বেশি শ্লোক কাকে উল্লেখ করে লেখা আছে? ঋগ্বেদে ইন্দ্রকে উল্লেখ করে শ্লোক লেখা আছে 250টি, যেটা সব থেকে বেশি বার লেখা আছে। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অগ্নিকে উল্লেখ করে লেখা আছে শ্লোক 200টি। সুতরাং এখানে ইন্দ্র কারেক্ট অ্যান্সার। ঋগ্বেদে সব থেকে বেশি শ্লোক কাকে উল্লেখ করে লেখা আছে? না, ইন্দ্রকে, কারণ ইন্দ্রই ছিল ঋগ্বেদের মোস্ট ইম্পর্ট্যান্ট গড। সব থেকে ইম্পর্ট্যান্ট গড ছিল ইন্দ্র। তারপরের কোশ্চেন, কোন প্রাণী ঋগ্বেদে অঘন্য বলে পরিচিত ছিল? অঘন্য বলতে অর্থাৎ যাকে হত্যা করা হয় না। ঋগ বৈদিক যুগে গরু ছিল অঘন্য বলে পরিচিত, কারণ গরুকে হত্যা করা হতো না। গরুকে খুব একটা সুপিরিয়র অ্যানিমেল বলে গণ্য করা হতো, যাকে হত্যা করা হতো না। এবং ঋগ বৈদিক যুগে গরুর গুরুত্ব ছিল অপরিসীম। গরুকে শুধুমাত্র বিনিময় পদ্ধতিতে ব্যবহার করা হতো। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে কোন নদীর উল্লেখ সবচেয়ে বেশিবার পাওয়া যায়? যেহেতু ঋগবৈদিক সভ্যতা বা বৈদিক সভ্যতা আমাদের সিন্ধু নদ এবং তার উপনদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল, তাই ঋগ্বেদে সবথেকে বেশি উল্লেখ পাওয়া যায় সিন্ধু নদের। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গোপদ ব্রাহ্মণ কোন বেদের সাথে যুক্ত? ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এখন গোপদ ব্রাহ্মণ আমাদের যুক্ত অথর্ববেদের সাথে। অথর্ববেদের সাথে যুক্ত গোপদ ব্রাহ্মণ। যজুর্বেদের সাথে যুক্ত শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ একটা ইম্পর্টেন্ট ব্রাহ্মণ, যেটা যজুর্বেদের সাথে যুক্ত, কিন্তু গোপদ ব্রাহ্মণ যুক্ত আমাদের অথর্ববেদের সাথে। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অষ্টাধ্যায়ী কার লেখা? অষ্টাধ্যায়ী হলো একটা সংস্কৃত গ্রামার বুক, যেটা রচনা করেছিলেন পানিনি। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পতঞ্জলির লেখা একটি গ্রামার বুক হচ্ছে অষ্টাধ্যায়ী। অষ্টাধ্যায়ী হচ্ছে লেখা পতঞ্জলির, এবং অষ্টাধ্যায়ী লেখা পানিনি, এবং পতঞ্জলি যেটা লিখেছিলেন সেটা হচ্ছেন মহাভাষ্য। পতঞ্জলির মহাভাষ্য এবং পানিনির অষ্টাধ্যায়ী সেই সময়ে দুটো ইম্পর্ট্যান্ট সংস্কৃত গ্রামার বুক ছিল। সো নেক্সট কোশ্চেন, ঋগ্বৈদিক সভ্যতা কি জাতীয় সভ্যতা ছিল? ঋগ্বৈদিক সভ্যতা বেসিক্যালি ছিল গ্রামীণ সভ্যতা, অর্থাৎ রুরাল সিভিলাইজেশন। এটা আরবান সিভিলাইজেশন কিন্তু ছিল না, এটা ছিল গ্রামীণ সভ্যতা, রুরাল সিভিলাইজেশন। নেক্সট কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়েলেসলি, লর্ড ক্যানিং। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রচলিত হয়েছিল 1792-তে। সেই সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড কর্নওয়ালিস। সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত করেছিলেন লর্ড কর্নওয়ালিস, যার সময়কালটা ছিল 1786-1793। নেক্সট কোশ্চেন, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? অপশানস আর ডেভিড হেয়ার, উইলিয়াম জোন্স, উইলিয়াম কেরি, রাজা রামমোহন রায়। অ্যান্সার হবে উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স 1784-এ, অর্থাৎ 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। নেক্সট কোশ্চেন, আমিনি কমিশন কোন ক্ষেত্রের সাথে যুক্ত? আমিনি কমিশন ছিল একটা ভূমি রাজস্বকে কেন্দ্র করে যে একটা কমিশন গঠিত হয়েছিল ভূমি রাজস্ব সংস্কারের জন্য, সেটাই আমিনি কমিশন নামে পরিচিত। সুতরাং আমিনি কমিশন কোনো বিচার বিভাগীয় কমিশন নয়, শিক্ষা বিভাগীয় কমিশন নয়, বা শাসন বিভাগের সাথেও যুক্ত নয়। এটা ছিল ভূমি রাজস্বের সাথে যুক্ত। সো অপশান হয়ে যাবে সি, ভূমি রাজস্বের ক্ষেত্রে আমিনি কমিশন নিযুক্ত ছিল। নেক্সট কোশ্চেন, যুব দিবস কোন মহাপুরুষের জন্মদিন উপলক্ষে পালন করা হয়? যুব দিবস অর্থাৎ ন্যাশনাল ইউথ ডে, এটা আমরা পালন করি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে, যেটা আমরা সেলিব্রেট করি 12 জানুয়ারি। সুতরাং স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমরা পালন করি যুব দিবস। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? অপশানস আর যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, গোপাল কৃষ্ণ গোখলে। সো এখানে নওজোয়ান ভারত সংঘ এস্টাবলিশ করেছিল ভগৎ সিং। সো অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? অপশানস আর জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু,
এনি বেসান্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এনি বেসান্ত যে পত্রিকার সাথে অ্যাসোসিয়েট ছিলেন সেটা হলো কমনওয়েলথ এবং নিউ ইন্ডিয়া। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকার সাথে অ্যাসোসিয়েট ছিলেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাথে অ্যাসোসিয়েট ছিলেন মতিলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, দেশপ্রিয় নামে অভিহিত কে ছিলেন? দেশপ্রিয় নামে অভিহিত কে ছিলেন? অপশানস আর মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রাসবিহারী বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দেশপ্রিয় বলা হতো যতীন্দ্রমোহন সেনগুপ্তকে। সুতরাং অ্যান্সার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি থাকতো দেশবন্ধু সেখানে হয়ে যেত আমাদের চিত্তরঞ্জন দাস, কিন্তু দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল 1939-এ। সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? অপশানস আছে উইনস্টন চার্চিল, ক্লিমেন্ট অ্যাটলি, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, নান অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের কেউই নয়। 1939-এর সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? উইনস্টন চার্চিল। কিন্তু যদি কোশ্চেনটা থাকতো ভারত যখন স্বাধীনতা অর্জন করে তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল, আমাদের অ্যান্সার হয়ে যেত ক্লিমেন্ট অ্যাটলি, অর্থাৎ ক্লিমেন্ট অ্যাটলি ছিল 1947, 1947 সালের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল ক্লিমেন্ট অ্যাটলি, এবং ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট ছিল 1933 to 1937 অবধি। সুতরাং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল। নেক্সট কোশ্চেন, সত্যবিলোপ নীতির প্রবর্তন করেছিলেন কে? অপশানস আর লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতি প্রচলন করা হয়েছিল 1848 সালে। এটাকে প্রবর্তিত করেছিলেন লর্ড ডালহৌসি, কারণ লর্ড ডালহৌসির সময়কাল ছিল 1848 to 1856, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস ক্ষমতা আসার পরেই কিন্তু তিনি সত্যবিলোপ নীতি প্রচলন করেছিলেন, এবং সত্যবিলোপ নীতি প্রয়োগ করে তিনি অনেকগুলো রাজ্যকে তার নিজের অধীনস্থ করেছিলেন। নেক্সট কোশ্চেন, সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? অপশানস আর বালগঙ্গাধর তিলক, মহাত্মা গান্ধী, গোবিন্দ রানাডে, গোপালকৃষ্ণ গোখলে। সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে, এবং সেটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে তিনি কিন্তু সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটিটা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, গো ব্যাক টু দ্য ভেদাস, অর্থাৎ বৈদিক যুগে ফিরে যাও, এই উক্তিটি কার লেখা? এই উক্তিটি বলেছিলেন কে? গো ব্যাক টু দ্য ভেদাস, অর্থাৎ বৈদিক যুগে ফিরে যাও, এই উক্তিটি বলেছিলেন কে? অপশানস আছে রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী দয়ানন্দ সরস্বতী। গো ব্যাক টু দ্য ভেদাস এই উক্তিটি হলো স্বামী দয়ানন্দ সরস্বতী। সো অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কততম গোলটেবিল বৈঠকে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? অপশানস আছে লর্ড উইলিয়াম বেন্টিং, মহাত্মা গান্ধী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বিতীয় আকবর। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর ছিলেন একজন মোগল সম্রাট, এবং তিনিই রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। নেক্সট কোশ্চেন, কততম গোলটেবিল বৈঠকে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন? অপশানস আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। অ্যাকচুয়ালি তিনটে গোলটেবিল বৈঠক হয়েছিল, যেটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। সো চতুর্থ যেটা অপশান ডি সেটা অটোমেটিক্যালি বাদ হয়ে যাচ্ছে, কারণ চতুর্থ গোলটেবিল বৈঠক হয়নি। এই তার মধ্যে প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930 সালে, দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931, তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932-তে, এবং এই দ্বিতীয় গোলটেবিল বৈঠক যেটা 1931 সালে হয়েছিল সেটাতেই মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন। সো অপশান হয়ে যাবে বি, দ্বিতীয় গোলটেবিল বৈঠক। নেক্সট কোশ্চেন, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশানস আর আফগানিস্তান, বার্মা, আমেরিকা, ইংল্যান্ড। গদর পার্টি সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা হয়েছিল, সান ফ্রান্সিসকো, এবং সেটা ছিল আমেরিকায়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় ছিল, এবং লালা হারাদয়াল এর সাথে অ্যাসোসিয়েট ছিলেন। 1911 সালে কিন্তু তিনি গদর পার্টিটা প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকাতে। সুতরাং অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন অফ টুডেজ ভিডিও, 1957 সালের মহাবিদ্যের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1957 সালের মহাবিদ্যের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশানস আর
লর্ড হেস্ট্রিন, লর্ড ক্যানিং, লর্ড আমহার্স্ট, লর্ড অকল্যান্ড। এখন 1957 সালের আমরা যদি একটু এদের সময়কালগুলো দেখি তাহলে বুঝতে পারবো লর্ড ক্যানিংয়ের সময়কাল ছিল 1856 থেকে 1862 অবধি। মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে। সুতরাং লর্ড ক্যানিং ছিলেন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লর্ড ক্যানিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আজকের ইতিহাসের ইম্পর্ট্যান্ট 30টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। দেখা হবে পরের ভিডিওতে। স্টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ।